হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে আমার মিহির ১ বছর পূর্ণ হওয়ার আগের মাসের জন্মদিন। ছোট কেক কাটার শেষ মাসের জন্মদিন। সামনের মাসে আজকের দিনেই বাড়িতে কত লোকজন, হই হুল্লোড়, কত আনন্দ হবে। আমার মিহি বড় কেক কাটবে তার প্রথম বছরের জন্মদিনে, সেটা ভেবেই আমার মন এমনিতে আনন্দে লাফাচ্ছে। তো যাই হোক, ও এখনো ঘুমোচ্ছে। আমি একটু ব্যালকানিতে এলাম। এই যে হাইডেনসিয়া ফুলের গাছটা যে ওই পাশে ছিল, দেখছেন পাতাগুলো কেমন ডট ডট হয়ে গিয়েছে, আর একটু রোদের কারণে সাদা সাদা হয়ে গিয়েছে। আসলে একটু না, অনেকটা রোদ লাগতো ওই সাইডটায়, তাই আমি হাইড্রেনজিয়া গাছের কথা ভেবেই ব্যালকনির একদম শুরুর দিকটায়, যেখানে ছায়া বেশি রোদ্দুর কম, সেখানে গাছটাকে সরিয়ে নিয়ে এসেছি। এমনিতে সারা বছর আমি এগুলোকে ট্রিমিং করে রাখি, লাস্ট 1 বছর থেকে এরকম ফুল দিচ্ছে গাছটা। এত সুন্দর ফুল হয়, থোকায় 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 একেবারে টকটকে গোলাপি রঙের ফুল হবে। তবে এটা ছাড়াও ব্যালকানিতে এখন অনেক রকমের ফুল গাছ রয়েছে, যেমন দুটো গোলাপ, একটা নয়নতারা, সঙ্গে আবার একটা রক্তগাঁধাও রয়েছে। এখন তো গরমকাল শুরু হয়ে গিয়েছে, আর গত 2 দিন ধরে কিন্তু বেশ গরমও পড়েছে আমাদের এখানে। যদিও সামনের সপ্তাহে আবার বৃষ্টি পড়বে, তখন টেম্পারেচার আরো কিছুটা নিচে নামবে। তাই আজকে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে তাপ বেশি থাকলে দেখবেন বিছানায় শুয়ে থাকতে একেবারেই ভালো লাগে না, আর বেশি রোদ্দুর চড়ে গেলে রান্নাঘরে থাকতে তো আমার আরোই এলার্জি হয়। আজকে মাছ আর তার সাথে পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাক রান্না করব। কই মাছ রান্না হবে, যেটা আমি সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি বেশ কড়া কড়া করে। আর এইদিকে আমি যেটা করলাম, পালং শাক রান্নার জন্য একটু মূলো, একটু কুমড়ো, একটু কচুরমুখী, একটু আলু, বেগুন সবকিছু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে ভাজতে বসিয়েছি অল্প নুন ছিটিয়ে। আর এখানে আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন, মিষ্টি, এগুলো সবকিছু দিয়ে একটু বেশি বেশি করে তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এটা আসলে তেল কইও না, আবার কই মাছের ঝাল ঝোল যেটাই বলুন না কেন, কোনোটাই না। এটা আমার মন গড়া রান্না। আমি দেখেছি এখানকার ফ্রোজেন মাছগুলো একটু বেশি রসিয়ে কষিয়ে তেল ঝাল দিয়ে রান্না না করলে ঠিক খেতে ভালো লাগে না। আর এই কই মাছ যেহেতু বাড়িতে সবসময় আসে না, মাঝে মধ্যেই আসে ফ্রোজেন কই মাছ, তাই এটাকে 1-2 বার রসিয়ে কষিয়ে রাঁধলে একটু বেশি তেল মশলায় খেলে খুব একটা ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, দেখুন মশলা কষে আসার পর ভেজে রাখা মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে একটু কষাবো, আর তার সঙ্গে বেশ কয়েকটা টমেটো কিউব কিউব করে কেটে দিয়েছি। টমেটোর এই টকটক ভাবটা খেতে খুব ভালো লাগে। তেলের মধ্যে যে মশলাটা রয়েছে ওটা না কই মাছের গা ভেদ করে ভেতরে চলে গেলে খেতে খুব ভালো হবে। তো ওই কারণে মাছ একেবারে ধোয়ার শেষে আমি যেটা করেছি, মাছের গায়ে ছুরি দিয়ে কয়েকটা কাট লাগিয়ে দিয়েছি। একদম সুন্দর মতো রান্না হবে, তাই আরেকটু জল দিলাম। আর দেখুন উপরে কি সুন্দর সর্ষের তেলটা ভেসেছে। বাই দ্য ওয়ে, আজকে না এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। মাছ তো এমনিতেই কড়া করে ভেজেছি, এটাকে আর বেশিক্ষণ লাগবে না রান্না হতে। মশলার মধ্যে মাছগুলো দিয়ে আমি তেলের সাথে আর একটুখানি কষিয়ে নিয়েছি। ঢাকা খুলে এবার পরিমাণ মতো অল্প একটু গরম জল দেবো। অল্পই জল দেবো, তার কারণ বেশি গ্রেভি হয়ে গেলে আবার এটা খেতেও ভালো লাগবে না। মাঝে মাঝে দুটো একটা দিন এমন থাকে জানেন তো, যেদিন আমি খুব মন দিয়ে রান্না করি। আজকের ব্যাপারটা হচ্ছে তাই, যে পালং শাকটা গতকালকে কাঞ্চন এনে দিয়েছে। এদেশে তো প্রচুর রকমের পালং শাকের ভ্যারাইটি পাওয়া যায়। তো আজকে যে শাকটা রান্না করব ওটা হচ্ছে আমার সব থেকে প্রিয় প্রজাতির পালং। হুটোপাটা করে রান্না করলেও দেখি বেশ কয়েকদিন মাঝে মাঝে এমন হয় যে খুব টেস্টি হয় রান্না, আবার খুব যত্ন করে রান্না করলেও সেদিন রান্না খুব একটা মন মতো হয় না। কিন্তু তারপরেও আজকে দেখুন কই মাছটা আমি এত ভালো করে রান্না করার চেষ্টা করছিলাম, খেতে সত্যি অনবদ্য হয়েছিল। পালং শাকের বাদবাকি যে সবজিগুলো ভাজতে বসিয়েছিলাম, ওর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো, অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো, সাথে একটু নুন, চিনি, আর না কয়েকটা বড়ি ভেজে দিয়েছিলাম। সবকিছু ভালো মতো একবার রান্না করে বেশ মাখো মাখো হয়ে এলে একদম শেষে এই পালং শাক আমি ভালো মতো ধুয়ে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এটা কাটার একেবারেই প্রয়োজন নেই, তার কারণ এটা এত ফ্রেশ আর এত নরম শাক, তাই দেখবেন শাকটা কড়াইতে পড়তে না পড়তেই কেমন অল্প একটু হয়ে যায়।
রান্নাবান্না করতে আমার বেশ ভালোই লাগে। পদে পদে খাবারের থালায় ছোট শাক ভাজা তরকারি ঝোলে ঝালে খেতে আমার এটাও ভালো লাগে। তো আজকাল না মিহি হওয়ার পরে যেটা ফলো করছি আমি, আমার রান্নার প্রতি যেন একটা বিরক্তি খুব কাজ করছে। আসলে হয়তো আমার দিনের বেশিরভাগ সময়টা ওকে দিতে হচ্ছে, এটাকে আমার একটা এক্সট্রা ঝামেলা বলে মনে হচ্ছে। আগে তাও যখন আমার মিহি ছোট ছিল, বিছানায় শুয়ে থাকতো, এপাশ ওপাশ হতে পারতো না, তখন তাও মোটামুটি যা রান্নাবান্না করতাম তাও আপনারা সবাই দেখেছেন। কিন্তু আজকাল রান্নার প্রতি যে আমার কি বিরক্ত কাজ করে তা সত্যি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, দেখুন এখানে কথায় কথায় পালং শাকটা আমার হয়ে গিয়েছে। শাক দেওয়ার পর বেশি আর রান্নাবান্না করার দরকার নেই। শেষের দিকটায় অল্প একটু চিনি দিয়েছি আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি। পালং শাকে আমার শাশুড়ি মা ব্যবহার করে আদা বাটা, তবে আমার জানেন তো আদা বাটার ফ্লেভারটা পালং শাকে খুব একটা পছন্দ নয়, তাই আমি জিরে গুঁড়ো ব্যবহার করি। এদিকে আমার কই মাছটাও রেডি হয়ে গিয়েছে। তো চলুন ঝটপট করে রান্না শেষ করে কিচেন ক্লিন করব, তারপর খেয়ে দিয়ে একটু ছোট্ট করে রেস্ট নেব। বিকালে তারপর একটু হাঁটতেও যাব। এই এখন বিকেল 5:30 মতো বাজে। এখন তো প্রচুর আলো থাকে, দিনের সংখ্যা মানে দিনে আলোর থাকার সময় প্রচুর বেড়ে গিয়েছে। তো এখন 7টা নাগাদ সূর্য অস্ত যায়। আমরা এখন বেরিয়েছি 5:30 নাগাদ। ওই দেখেছেন বাইরে বের হয়েছে, তো মানুষজন দেখলে ওই হো 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 এইসব করতে থাকে। তো যাই হোক, চলুন আমরা এখন হাঁটতে বেরিয়েছি। খুব সুন্দর ওয়েদার রয়েছে, আর দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। মিহি মিহি আমাদের অ্যাপার্টমেন্টে সবচেয়ে কাছের বিল্ডিং বা আবাসন যেটাই বলুন না কেন রয়েছে, সেটা হলো 25 তলা। আর সেই এরিয়াটা দেখুন হিউজ। এখানে প্রচুর সুন্দর সুন্দর ফুল গাছ লাগায়, আর যেহেতু নানান রকম ফুল পাতাবাহার গাছ সবকিছু মিলিয়ে ঝুলিয়ে লাগায়, তাই দেখতে আরো বেশি ভালো লাগে। এই শুক্রবারটা এলে আমি আর মিহি শুধু অপেক্ষা করি ওর পাপা কখন বাড়ি এলে আমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় জয়েন করবে। মাম্মা বলো পাপা আই এম ব্যাক। এখন যে জায়গাটা দিয়ে আছি, জায়গাটা দেখুন কি সুন্দর, নিঃসন্দেহে খুবই সুন্দর। চারিদিকে উঁচু উঁচু সব বিল্ডিং আর একদম সবুজ দিয়ে ঘেরা জায়গাটা। এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, তার একদম মাঝের দিকটা। ভীষণ সুন্দর এই জায়গাটা, এক কথায় অপূর্ব। দাঁড়ান আপনাদেরকে একবার। আমরা যে শহরে থাকি এই শহরটা যেহেতু একেবারে টোকিও লাগোয়া অথচ সাইতামা, তাই এখানকার পরিবেশ টোকিওর থেকে কোনো অংশেই আলাদা নয়। চারদিকটা এত সুন্দর সাজানো গোছানো। এই যে দেখুন এখন গোটা অ্যাপার্টমেন্ট আর বিল্ডিংটার একদম মাঝখানে রয়েছে। এখন আমি যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে একটা পার্কিং এরিয়া, আর পার্কিং এরিয়ার যে রুফটপ রয়েছে সেখানেই হচ্ছে এটা চলাচলের রাস্তা। আমাদের এই বাড়ির আশপাশটা, এই নেইবারটা এত সুন্দর, যেই কারণে না আমরা এই জায়গাটা প্রেমে পড়ে গিয়েছি বলতে পারেন। কাঞ্চন প্রায় 11 বছর হলো এখানে আছে, এই একই শহরে আছে। ও কখনো শহর বদলাতে পারলো না, আর আমিও তাই। ওর সাথে সাথে আমিও কেমন যেন আমার নিজের দেশের পরে জাপানের এই শহরটাকে একদম ভালোবেসে ফেলেছি। এই পথ দিয়ে একদম শর্টকাটে সোজা ওই লিলিয়া পার্কে যাওয়া যায়। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। ভীষণ সুন্দর, এক কথায় অনবদ্য অপূর্ব জায়গাটা। এই পথের ওপরে আবার রয়েছে বাচ্চাদের একটা ডে কেয়ার স্কুল, জাপানি ভাষায় যাকে বলা হয় হইকুয়েন। এখানে তো সব হইকুয়েন বা ইউচিয়েন সবটাই মূলত জাপানিজ বেস। প্রথম থেকে ওরা নিজেদের ভাষাকে বেশি গুরুত্ব দেয় অন্য কোনো বিদেশি ভাষার থেকে। তবে এই স্কুলটা দেখি ইংলিশে পড়াশোনা হয়। এই পার্কের একদম গা লাগোয়া একটা স্টেশন রয়েছে। আপনারা তো সবাই জানেন জাপানের ট্রেন ব্যাপারটা ভীষণ জনপ্রিয়, প্রচুর মানুষ প্রত্যেকদিন ট্রেনে যাতায়াত করে। এদেশে মূলত পরিবহনের প্রধান মাধ্যমই হলো ট্রেন, আর এই ট্রেন দেখে মিহি যে কি বিস্ময়ের সঙ্গে তাকিয়ে থাকে। মিচান তাচ্চি মিচান ইয়া 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 এচো মিচান এচো 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 মিচান এচো এচো মিহি 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 টুক 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 টুক।
কাঞ্চন এসে জয়েন করলো আমাদের সাথে, খুব ভালো লাগছে, কি সুন্দর যে পরিবেশটা। আর ওই ডগিটা তখন থেকে আমাদের পেজ পেজ ঘুরেই যাচ্ছিল, বাচ্চা মেয়েটাও তাই। ডগিটার নাম হচ্ছে ও হুকু। ও হুকু হাঁটি হাঁটি বাই বাই, হাঁটি হাঁটি বাই বাই, হাঁটি হাঁটি বাই বাই, হাঁটি হাঁটি বাই বাই, হাঁটি হাঁটি বাই বাই। হাঁটি করছে। আজকে আর মিহির জন্য কোনো চিরাচরিত স্লাইস পেস্ট্রি বা কেক যেটাই বলুন না কেন, এমনকি ডোনাট, সেটাও আমি আনিনি। আজকে এনেছি একেবারে জাপানিজ স্টাইল ডোরায়াকি। আপনারা যারা ডোরেমনের কার্টুন দেখেছেন তারা তো সবাই এই কেক চেনেন। আজ হলো মিহির 11 মাসের বার্থডে। মিহির 1 বছরের ছোট কেক কাটার আজকেই অবসান ঘটলো। এইবার মিহি সামনের মাসে বড় কেক কাটবে। মিহি মিহি আজকে ডোরায়াকি কাটবে, ডোরায়াকি। বাবা এরকম করতে নেই তো, মাচ্চু 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 বেবি, মাচ্চু বেবি। শোনো, এই যে ফুদা ফুদা ফুদা, ছুরি দামে দাও, মিহি ফুদা ফুদা ফুদা, তাড়াতাড়ি 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 বাবা। ই হ্যাপি 11 month birthday, happy 11 month birthday, happy 11 month birthday my Andrea, happy birthday Andrea। খাও, খাও 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 খাও, একটুখানি খেতে হয় তো, একটুখানি খেতে হয় তো। বাবা বাবা। যাই হোক, সেই দিন তো গেল। সেদিনের মতো পরদিন আমি আর কিচ্ছু করতে পারিনি, সবকিছু ফেলে রেখে আমি মিহিকে নিয়ে এসেছি ডাক্তারখানায়। পরদিন সকালবেলায় মিহি ঘুম থেকে উঠেছিল ওই বেলা 10টা নাগাদ। সকালবেলা আমি যখন ওকে ব্রেকফাস্ট করালাম, ফিট করালাম, তখন কিন্তু ওর গায়ে টেম্পারেচার নর্মাল ছিল। কিন্তু বেলা যত বাড়তে শুরু করলো আমি লক্ষ্য করছি ওর গা তত গরম হচ্ছে। আমি টেম্পারেচার চেক করলাম, আমি টেম্পারেচার দেখে তো রীতিমতো 37.8, 9, কখনো আবার 38, কখনো আবার 36.9, এরকম ওঠানামা করছিল। মাত্রা কখনোই স্টে করছিল না। আমি দেখেছি আমাদের দেশের অনেক ডাক্তারখানায়, ইভেন আমি যখন মিহিকে পেটে নিয়ে গিয়েছিলাম দেখলাম গাদাগুচ্ছে সবার নাম লিখে রাখে, ডাক্তার কোনোভাবেই ঠিকঠাক করে রোগী দেখে না। তো এরকম কালচার না আমি এখানে কোথাও দেখিনি। বাচ্চাদের ক্ষেত্রে ওরা সবসময় 100% ছাড় দেয়। তো ওই কারণে সকালবেলায় ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও ওরা কিন্তু মিহিকে দেখার জন্য হ্যাঁ করেছে। তারপর বললো ওকে নিয়ে আসতে। সকালবেলা ঘুম থেকে উঠে লক্ষ্য করলাম মিহির গাটা বেশ গরম। তো আমি অপেক্ষা করছিলাম কখন জ্বরটা কমবে। টেম্পারেচার মেপে দেখলাম বেশ অনেকটাই গরম। এখানে না 37.5-এর ওপর থেকে জ্বর ধরে। তো জানি না দেশে কি প্রোটোকল রয়েছে, তো এখানকার প্রোটোকল এরকম। তো আমি কাঞ্চনকে বললাম, তো কাঞ্চন ক্লিনিকে ফোন করলো। ফোন করে ও হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করলো। তো বিকেলবেলা আমি ওকে নিয়ে এখন এসেছি। আর সারাদিন জ্বর বেড়েছে কমেছে, টেম্পারেচার এভাবেই চলেছে। এখনো ওর গায়ে প্রচুর জ্বর, দেখে হয়তো বোঝা যাচ্ছে না। খুব ছনমনে আর ছটফটে তো মিহি, তাই চট করে শরীর খারাপ হলে খুব ভালো মতো বোঝা যায়। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে আমি ওষুধের দোকানে গিয়েছিলাম, তবে ওখানে প্রচুর ভিড়, তাই বেশি মানুষের মাঝখানে গায়ে জ্বর নিয়ে ওকে আমি রাখলাম না, তাই একটু বাইরের দিকটা এলাম। ওই কারণেই সকাল থেকে আজকে আর তেমন ভিডিও শ্যুট করা আমার হয়নি। রান্নাবান্না আজকে আমার অনেক কিছুই করার ছিল, সব মাছপত্র বের করে আবার ফ্রিজে তুলে দিয়েছি, কারণ ওকে রেখে তো রান্নাবান্না করার প্রশ্নই ওঠে না। সারাক্ষণ ওর কাছে আমাকে থাকতে হবে, আর আমার নিজেরও তো মনের মধ্যে ভালো লাগে না। তো যাই হোক, আজকে রান্নাবান্না করা হবে না, ওই আলু সিদ্ধ ভাত হয়তো আমরা আজকে খেয়ে নেবো। মাম্মা হোয়াট হ্যাপেন্ড? যখন আমার মিহি পেটে ছিল তখন শুধু আমি ভাবতাম যখন বাচ্চার শরীর খারাপ হবে ওকে স্কুলে দেয়া নেয়া করতে হবে, এত দায়িত্ব, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, যত্ন, সবকিছু আমার উপরে, আমি কি পারবো? কিন্তু সেই দিনের সেই উত্তর আমি এখন নিজেকে খুব ভালো মতোই দিতে পারি। ঈশ্বরের কৃপায় আমার মিহির খুব একটা ঠান্ডা জ্বর সর্দি কাশি ইভেন শরীর খারাপই হয় না, ঈশ্বরের কৃপায়, বড়দের আশীর্বাদে। কিন্তু যখন হয় না তখন পুরো বোঝা যায় এত ছটফটে চনমনে সব কিছুতে। তো চুপ মেরে যায় হঠাৎ করেই, খেলা করে না, আনন্দ করে না। তো ওই জন্য আরও বেশি মন খারাপ লাগে আমার, যে এত হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ে এইভাবে চুপচাপ কেন থাকবে। তো ওটাই হচ্ছে ব্যাপার, ওই কারণে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। আর ওষুধের স্লিপটা আমি দিয়ে এলাম, তো একটু দেরি হবে হয়তো, প্রচুর ভিড় রয়েছে একদম শেষ আওয়ারে।
তো ওই কারণে ভাবলাম চারপাশটা একটু ঘুরে আসি। বাইরে তো বের হলাম, তবে বুঝলেন খুব হাওয়া হচ্ছে আর প্রচুর রোদও রয়েছে। এত হাওয়া রোদ্দুরের মধ্যে জ্বর গায়ে থাকলে এতে আরো বিপরীত ঘটবে। তাই চলুন ওষুধটুকু নিয়ে আমরা বাড়ির দিকে যাই, ওকে ঘরে রাখলেই ও ভালো থাকবে। আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।